নমস্কার, বাংলা দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার সিলেবাসে অন্তর্ভুক্ত আদরিণী গল্পের শেষ অংশটুকু। অর্থাৎ আগের দিন আমরা প্রথম পর্বের আলোচনায় প্রথম পরিচ্ছেদ থেকে চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমরা পরবর্তী পঞ্চম পরিচ্ছেদ থেকে আলোচনা শুরু করব। প্রথম পর্বে আলোচনা থেকে আমরা জেনেছি জয়রাম মুখার্জি নামে একজন মোক্তারের কথা এবং তার খুবই শখের কেনা একটি মাদি হাতি আদরিণীর কথা। আদরিণীকে কেনার 5 বছর পর জয়রাম মোক্তারের অবস্থার কী পরিবর্তন ঘটেছিল সেটুকুর একটি আভাস লেখক আমাদের চতুর্থ পরিচ্ছেদের মধ্যেই কিছুটা দিয়ে দিয়েছেন। এবার দেখা যাক পঞ্চম পরিচ্ছেদে লেখক কী বলছেন। দেখো, পঞ্চম পরিচ্ছেদে বলছেন, ব্যবসায় ছাড়িয়া ক্লাই কেশে মুখোপাধ্যায় সংসার চলিতে লাগিল। সে তো মুক্তার ব্যবসা ছেড়ে দিয়েছে। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সে যেভাবে ভেবেছিল যে ব্যয় সংকোচ করবে, যেভাবে ভেবেছিল যে ভেবেছিল না যে সুদের টাকার মাধ্যমে সংসার চালাবে, সেটা কিছুতেই সম্ভব হলো না। তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদের সংকুলান হয় না। মূলধনে হাত পড়িতে লাগিল। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। ওই যে বলেছিলাম কোম্পানির কাগজ আগের পর্বে, ওই কোম্পানির কাগজও আস্তে আস্তে কমতে লাগলো আর সুদের থেকে মূলধনে হাত পড়তে শুরু করে দিল। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয়ে চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। এবার দেখো, অনেক দিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল হাতিটি আর কেন। ইহা মানে জয়রাম মুক্তারকে লোকে বলছিলেন যে হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। তখনকার সময় 30-40 টাকায় কিন্তু অনেক। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না তোমার এই ছেলে পিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। বলে তুমি তোমার ছেলে পিলে অর্থাৎ তোমার ছেলে মেয়ে নাতি নাতনিদের তুমি বিক্রি করতে পারবে, যে আমাকে বলছো আমার এই হাতি আদরিণীকে বিক্রি করে দিতে। এইরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহা হইলে তো কিঞ্চিৎ অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। তারপর সে কাগজপত্র নিয়ে একটা খসড়া লিখলেন। মুসাবিদা মানে একটা খসড়া লেখা শুরু করলেন। কি খসড়াটার হেডিংকে দিলেন? হস্তি ভাড়ার বিজ্ঞাপন। একটা হাতি ভাড়ার বিজ্ঞাপন দিচ্ছেন। কি বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তের গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতিরোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা, মাহুতের খোরাকি 0 × 4 ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মোক্তার চৌধুরীপাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথিপার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হইল। এই যে বিজ্ঞাপনটা লিখলেন জয়রাম মুক্তার, এই বিজ্ঞাপনটা লিখে রাস্তার ধারে ল্যাম্পপোস্টে, রাস্তার ধারের যে গাছের বড় বড় গাছের কাণ্ড, সেই গাছের ডালে, মানে গাছের মোটা গুঁড়ির ওপরে, অন্যান্য প্রকাশ্য স্থানে, অন্যান্য ভালো ভালো জায়গায় আঁটিয়ে দিলেন। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15 থেকে 20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। জ্যেষ্ঠ পৌত্র মানে তার বড় নাতি। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ পথ্যাদির খরচ প্রতিদিন 5 থেকে 7 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কথাঞ্চিত আরোগ্য লাভ করিল। এবার দেখো, তার যে বড় নাতি অসুস্থ ছিল, সেও মাসখানেক পর সুস্থ হয়ে উঠল। বড় বধূ মেজ বধূ উভয়ে অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরে আর 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। দেখো, যত চিন্তা, সমস্ত সংসারের পুরো অর্থনৈতিক চিন্তা সবটাই কিন্তু জয়রাম মুক্তারের ওপরে। যাই হোক, এদিকে দেখো বলছেন, এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে। দ্বাদশ বর্ষ মানে 12 বছর। তখনকার দিনে 12 বছর বয়স হয়ে যাওয়া একটা মেয়ের
মানে বিশাল ব্যাপার যে তার বিয়ে হয়নি, এদিকে তার 12 বছর বয়স পেরিয়ে গেছে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতন হয় না। যদি ঘর বর মনের মতন হইলেও তবে তাহাদের খাই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। মানে প্রচুর পণ যৌতুক চাইতো, আর পণ প্রথা তো বলতে গেলে এখনও রয়েছে। যাই হোক, কন্যার পিতা এই সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। কন্যার পিতা এই সম্বন্ধে কিছুই বলতে পারে না, কারণ সে নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। অর্থাৎ তার কল্যাণীর যে বাবা, সে নেশা ভাঙ করে, পাশা খেলে, তাস খেলে, ফুলুট বাজায়, অর্থাৎ বাঁশি বাজিয়ে ঘুরে বেড়ায় চারিদিকে। যত দায় এই 60 বৎসরের বুড়ারি ঘাড়ে। অবশেষে একস্থানে বিবাহের স্থির হইল, অর্থাৎ কল্যাণে একটা বিবাহ ঠিক হলো। কোথায়? পাত্রটি রাজশাহী কলেজে LA পড়িতেছে, খাইবার পরিবার, সংস্থানও আছে, ভালো একটা পরিবার পেয়েছে। তাহারা 2000 টাকা চাহে। দেখো, 2000 টাকা যৌতুক চায়। নিজেদের খরচ 500, অর্থাৎ 500 টাকাতে একটা বিবাহ হয়ে যাবে। তাহলে ভাবতে পারছো কখন লেখক এই গল্পটা লিখছেন। 2500 টাকা হইলেই বিবাহটি হয়, অর্থাৎ 2500 টাকা পেলে কল্যাণীর বিবাহ জয়রাম মুক্তার সুস্থভাবে দিতে পারবেন। এবার তার চিন্তায় 2500 টাকাটা জোগাড় করবেন কী করে। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে, তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরও নাতনীরা রহিয়াছে, তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। মানে তার এই সমস্ত ভাবনা চিন্তাতে চিন্তাতে তার শরীর প্রায় আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। দেখো, একদিন সংবাদ আসিল কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল, সেও ফেল করিয়াছে। দেখো, তার একটা ভরসা ছিল যে তার ছোট ছেলে কলকাতায় পড়াশোনা করছে, সে হয়তো কিছু একটা সুবিধা করতে পারবে সেখানে, কিন্তু এখানে সেটাও সম্ভব হলো না। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জে মহাশয়, হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। সবাই তাকে বোঝাতে লাগলো যে হাতিটি বিক্রির একটা ব্যবস্থা করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। তিনি কিভাবে একটা গতি করবেন তার পরিবারের, সেই চিন্তাই করতে থাকে। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। চৈত্র সংক্রান্তিতে, অর্থাৎ চৈত্র মাসের শেষের দিকে, বামুনহাট বলে একটা জায়গায় একটা বিশাল বড় মেলা হয়। মেলা বলতে এখন আমরা যেমন এই ফুচকা, ভেলপুরি আর কানের দুলের দোকান বুঝি, তখন কিন্তু এটা ছিল না। তখন মেলা বলতে কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বোঝাতো। এখন সেই সংস্কৃতিটা খুব কম মেলাতেই দেখা যায়। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে যে সাংস্কৃতিক গান নাচ হচ্ছে তা নয়। মেলা বলতে দেখো লেখা আছে এখানে, সেখানকার বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে। ওই মেলায়, মানে গ্রামগঞ্জের এখনও বেশিরভাগ মেলাতেই এই গরু, ছাগল, ভেড়া, হাতি হয় না যে ওইখানে হাতি লেখা আছে, যাই হোক, গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ের হয় ওই বামুনহাটের মেলায়। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000-এ কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারেন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বলছে, আমি আদরিনীকে বিক্রি করব, এটা তোমরা ভাবছো কী করে? এটা তোমরা বলছোই বা কী করে? বন্ধুরা বুঝাইলেন, তার বন্ধুরা তাকে বোঝাচ্ছেন যে আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুরবাড়ি চলে যায়, তার আর উপায় কী? তবে পোষা জানোয়ার অনেক দিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। মানে ওকে বোঝাচ্ছে যে হাতিটাকে কোনোভাবে একটা ভালো লোকের হাতে দিয়ে দিতে, যে হাতিটাকে কষ্ট দেবে না। ভাবিয়া চিন্তা জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 200-500 টাকা কমও হয় সেও স্বীকার। বলছে, তাতে যদি একটা ভালো খরিদ্দার জোগাড় করো, যদি 200-500 টাকা কমও আমি পাই তাতে, তাও আচ্ছা।
মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, অর্থাৎ চৈত্র সংক্রান্তি আসার 15 দিন আগে থেকে মেলাটা শুরু হয়, তবে শেষের 4-5 দিনই জমজমাট বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে, অর্থাৎ সংক্রান্তির 1 সপ্তাহ আগে যাত্রা করবে বলে স্থির করা হয়েছে। মানে আদরিণীকে নিয়ে তারা যাবে বামুনহাটের মেলায় বিক্রয়ের জন্য। মাহুত তো যাবেই, মাহুত মানে হচ্ছে যে হাতির সঙ্গে থাকে আর কি। মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটি অর্থাৎ তার মেজ ছেলেটিও যাবে সঙ্গে। যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। ভোরবেলাতেই মুখোপাধ্যায় মহাশয় উঠে পড়েছেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাটির মেয়েরা বালক বালিকা গণের সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া। বাড়ির সবাই, বাটির মানে বাড়ির সব মেয়ে ছেলে সবাই আর কি, সবাই সজল নেত্রে অর্থাৎ চোখের জলে বাড়ির উঠোনে বাগানে দাঁড়িয়ে আছে হাতির কাছে কাছে। খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিনে 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল, অর্থাৎ তিনি তার আদরিণীর জন্য রসগোল্লা কিনে এনে রেখেছিলেন। যাই হোক, ভৃত্য সেই হাঁড়িটা নিয়ে এসে দাঁড়ালো। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে নিজে হাতে করে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীটিকে খাওয়ালেন। জয়রাম মুখোপাধ্যায় মহাশয় নিজে হাতে করে মুঠো মুঠো করে রসগোল্লা খাইয়ে দিল। শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। তার গলায় হাত বোলাতে বোলাতে মুখোপাধ্যায় মহাশয় বলছেন, আদর, যাও মা যাও, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। তিনি পুরোপুরি আদরিণীকে বলতে পারলেন না যে তোকে আমি আর দেখতে পাবো না, তুমি বিক্রি হয়ে যাচ্ছ, তোমাকে আমি আর দেখতে পাবো না। তাই ওকে বললেন, ছলনা করেই বললেন আদরিণীকে যে যাও, বামুনহাটের মেলা দেখে এসো। এই লাইনটা কিন্তু ভালো করে মনে রাখবে। এবার দেখো 6ষ্ঠ পরিচ্ছেদ। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। একটু আগে বলেছিলাম কল্যাণীর বিয়ে পাকা হয়েছে, পাত্র রাজশাহী কলেজে LA পড়ছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে, মানে বৈশাখ মাসে আশীর্বাদ হবে। হস্তি বিক্রয় টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে, অর্থাৎ হাতি বিক্রির টাকাটা চলে আসলে গয়না বানাতে দিয়ে দেবে। কিন্তু কী হলো দেখো, 1লা বৈশাখ অর্থাৎ 1লা বৈশাখ সন্ধ্যাবেলা মশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। অর্থাৎ আদরিণীকে বিক্রয়ের জন্য যে মূল্য ধার্য করা হয়েছিল বা যে মূল্য ধার্য রয়েছে সেই সঠিক পরিমাণ দাম পায়নি ওরা, তাই বিক্রি করতেও পারেনি। আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। সবাই প্রচুর আনন্দ করছে যে আদরিণীকে দেখতে পেয়ে, আদরিণী যে আবার ফিরে এসেছে। কতটা তারা আদরিণীকে নিজেদের করে নিয়েছিল বলো তো। যাই হোক, বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না। সবাই আদরিণীকে দেখে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে যে বিক্রি হলে তাদের বাড়ির মেয়েটার বিয়ে দিতে পারবে, তাদের বাড়ির মেয়ের বিয়ে হবে, এই চিন্তাটাই আর কারোর মাথাতে নেই। সবাই আনন্দ করছে যে আদরিণী বিক্রি হয়নি, তাদের কাছেই আবার ফিরে এসেছে। কারণ আদরিণী তো তাদের বাড়ির মেয়ের মতোই না, যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে। সকলের আচরণে এই রূপ মনে হইতে লাগিল, মানে কোনো হারানো ধন যেন ফিরে পেলে যেমন মানুষ আনন্দ পায়, ঠিক সেরকমই তারা আনন্দ করছে। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা, আদর রোগা হয়েছে, বোধহয় একদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে, মানে আনন্দের এই আনন্দ উচ্ছ্বাসটা কিছুক্ষণ পর দমন হলেই পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। সবাই বলছে যে অত বড় মেলায় যেখানে অত পশু বিক্রি হয়, সেখানে আদরিণীর বিক্রি হলো না আদরিণী। তো সবাই ভাবতে লাগলো। দেখো, একজন বলিলেন, ওই যে আবার মুখুজ্জে মহাশয় বললেন, আদর, যাও মা, মেলা দেখে এসো। তিনি বলেছিলেন না, যাও মেলা দেখে এসো, তাই আদরিণী মেলা দেখে ফিরে এলো। আদরিণীর আর বিক্রয় হলো না।
তাই বিক্রয় হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন। দেখো বলছে যে জয়রাম মুখোপাধ্যায় যে এখনকার মতো অর্থাৎ তখনকার দিনের মতো যখন লেখক লিখছেন তখনকার মতো মুরগিখোর ব্রাহ্মণ অর্থাৎ মুরগির মাংস খাওয়া ব্রাহ্মণ তো নন। এখন মানুষ সবাই সব খায়, কিন্তু মুরগির মাংস ব্রাহ্মণদের কাছে অস্পৃশ্য ছিল একটা সময়। যাই হোক, ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হওয়ার জো আছে? ব্রহ্মবাক্য মানে আমুক কথা, অর্থাৎ যথার্থ কথা বেরিয়েছে। কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য, অর্থাৎ ব্রহ্মবাক্য ব্রাহ্মণদের মুখের বাক্য বেদ শাস্ত্রের সঙ্গে তুলনাযোগ্য। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরও 10 ক্রোশ উত্তরে অর্থাৎ 10 ক্রোশ দূরে উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয় রসুলগঞ্জ নামে। তাহলে বামুনহাটের মেলার পর কোন মেলার কথা বলছেন? 10 ক্রোশ দূরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী মেলা, মানে একটা সপ্তাহ জুড়ে মেলা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই সে সব রসুলগঞ্জে গিয়া জমে। সেইখানে আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। এবার সবাই ভাবছে যে সেখানে আদরিণীকে নিয়ে যাবে। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। আজ আর আদরিণীর সামনে গিয়ে দাঁড়াতে পারলেন না জয়রাম মুখোপাধ্যায় আদরিণীর বিদায়ের সময়। রীতিমতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদা মহাশয়। আদর যাওয়ার সময় কাঁদছিল। কল্যাণী বলছে, দাদা মহাশয়। আদর অর্থাৎ আদরিণী যাওয়ার সময় খুব কাঁদছিল। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন, বলিলেন, কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদামশাই, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা। ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। আদরিণী হয়তো বুঝতে পেরেছে কিছু। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শাস্ত্র নয়নে আপন মনে বলিতে লাগিলেন, অর্থাৎ কল্যাণী চলে গেলে জয়রাম মুখোপাধ্যায় জল ভরা চোখে বলতে লাগলেন, যাওয়ার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না। সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়। তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্যে সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসব। তুই মনে কোনো অভিমান করিস নে মা, আদরিণীকে মনে মনে বলছেন জয়রাম মুখোপাধ্যায়। এবার দেখো, গল্পের আমাদের এই আদরিণী গল্পের যবনিকা পতন ঘটিয়েছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় 7ম পরিচ্ছেদে এসে। একটা অদ্ভুত সংবাদ আমাদেরকে দেওয়ার মাধ্যমে তিনি যবনিকা পতন ঘটিয়েছেন এই গল্পের। দেখো বলছে 7ম পরিচ্ছেদ। পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। তাহলে আদরিণী চলে যাওয়ার পর দিন বিকেলবেলা একজন চাষি এসে মুখোপাধ্যায়কে একটা পত্র দিল। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত পড়িল। পত্র অর্থাৎ চিঠিটা পড়ার পর জয়রাম মুখোপাধ্যায়ের মাথায় যেন বাজ পড়ল। কি? মধ্যমপুত্র লিখিয়াছে। মধ্যমপুত্র মাহুত হাতিটাকে আবার নিয়ে গিয়েছিল, অর্থাৎ আদরিণীকে। দেখো লিখেছে কি, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। অর্থাৎ বাড়ি থেকে 7 ক্রোশ দূরে গিয়ে আদরিণী খুব পীড়িত হয়ে পড়েছে, অর্থাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পাশে একটা আম বাগানে শুইয়া পড়িয়াছে। রাস্তার পাশের এক আম বাগানে আদরিণী শুয়ে পড়েছে, সে আর হাঁটতে পারছে না। তাহার পেটে বোধহয় কোনো বেদনা হইয়াছে। সুঁটটা উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথা বিদ্যা সমস্ত রাত্রে চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধহয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। অর্থাৎ আদরিণী মনে হয় না আর বাঁচবে। সে কোনো চিকিৎসাতেই কোনো সাড়া দিচ্ছে না, কোনো চিকিৎসাতেই তার আর ফল দেওয়া যাবে না। তাই আদরিণী যদি মরে যায় তবে যেখানে মারা যাবে সেখানেই একটু জমি কিনে তাকে কবর দিতে হবে, তাই না? সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। সুতরাং আপনাকে খুব তাড়াতাড়ি আসতে হবে।
বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোব। আদরের অসুখ, যন্ত্রণায় সে ছটফট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। বলছেন যে আমার একটা কেউ গাড়ির ব্যবস্থা করে দাও, সে খুব চিৎকার করছে, সে খুব অসহায় হয়ে পড়েছে আদরিনীর এই অসুস্থতার কথা শুনে। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। দেখো, এখন যেমন আমরা কোথাও যাব বলে যে একটা র্যাপিডো বুক করে নিলাম বা কোনো গাড়ি বুক করে নিলাম, তখন তো আর সেটা ছিল না। তখন মানুষের যাতায়াতের প্রচুর সমস্যা ছিল। কিন্তু যাই হোক, দেখো, বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধ পান করাইতে সমর্থ হইলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। দেখো, একটা গাড়ি ঠিক করে গাড়ি ছাড়তে রাত্রি 10টা বেজে গেল। ঘোড়ার গাড়ি আবার। জ্যেষ্ঠ পুত্রও সঙ্গে গেলেন, তার বড় ছেলেও গেলেন, মানে জয়রাম মুখোপাধ্যায়ের পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিলেন। কোচ বাক্স মানে হচ্ছে গাড়োয়ান, অর্থাৎ গাড়ি চালায় যেখানে বসে, ঘোড়ার গাড়ি চালায় যেখানটা বসে সেখানে বসলেন। অর্থাৎ সেই পত্রবাহক চাষি লোকটা গাড়িটা, মানে ঘোড়ার গাড়িটা চালিয়ে নিয়ে যাবেন। পরদিন প্রভাতে, অর্থাৎ দেখো, রাতের বেলা গাড়ি ছাড়লো, পরদিন রাত্রি 10টায় গাড়ি ছাড়লো, আর পরদিন প্রভাতে অর্থাৎ ভোরবেলা গিয়ে পৌঁছালো। গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে, অর্থাৎ আদরিনী আর নেই। আদরিনী সেই নবজলধরবর্ণ বিশাল দেহখানি আম্র বনের ভিতরে পতিত রহিয়াছে, তাহা আজ নিশ্চল নিস্পন্দ। আদরিনীর সেই মেঘবর্ণ দেহ, সেই সুন্দর নিটল দেহ আজকে আর চলছে না, স্পন্দনহীন হয়ে গেছে, কোনো আর সাড়া পাওয়া যাচ্ছে না, তার শ্বাস পড়ছে না। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অর্থাৎ মুখোপাধ্যায় মহাশয় কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আদরিনীকে ধরে, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। বলছে, তুই আমার ওপর অভিমান করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। অর্থাৎ আদরিনী মারা যাওয়ার পর মাত্র 2টো মাস মুখোপাধ্যায় মহাশয় খুব কষ্ট করে বেঁচেছিলেন, তারপর তিনিও মৃত্যুবরণ করেন। আমাদের গল্পের শেষ এখানেই। আদরিনীকে ভালোবেসে কীভাবে জয়রাম মুখোপাধ্যায় তার পশুপ্রেমিক ভালোবাসার স্বাক্ষর দিয়েছেন তা এই গল্পে লেখক যথার্থভাবে তুলে ধরেছেন। কিন্তু আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।